এবং টাকা নিয়ে এসে দেহ ব্যবসা করত। সত্য কথাগুলি বলতেছি, এগুলি সব খবর আস্তে আস্তে সব থলের বিড়াল বেরোয় আসতেছে, কেঁচো খুঁড়তে যে সাপ বেরোয় আসতেছে। এর অধিক প্রেম পরিণয় তার হয়েছে, পরকীয়ায় জড়িত হয়ে পড়ছিল, একের অধিক অসংখ্য। সে ওখানে রাত্রি যাপন পর্যন্ত করছে হোটেলে, যে সেভাবেও ধরা খাইছে। বসুন্ধরা গ্রুপ এত বড় একটা গ্রুপ, বাংলাদেশের অসংখ্য অনুদান দিয়েছে এই ম্যানেজিং ডিরেক্টর। সেও তো রক্ত মাংসের শরীর, তার সাথে কারোর সাথে প্রেম পরিণয় হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিমা এ টু জেড বিডি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আর আপনারা সবাই সব সময় ভালো থাকুন, এটাই আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কামনা করি। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রিয় ভাই বোনেরা, আজকে যে টপিকটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, গুলশানের সবচেয়ে আলোচিত ঘটনা মুনিয়া হত্যাকাণ্ড। তো মুনিয়া হত্যাকাণ্ড নিয়ে আজকে যে ভিডিও ফুটেজটি আপনাদের সামনে নিয়ে এসেছি, বসুন্ধরা গ্রুপের এমডি আলভির সোবাহানকে বাঁচানোর চেষ্টা করছে এক ভদ্রলোক, এবং ওনার কিছু গুরুত্বপূর্ণ কথা ওই ভিডিও ফুটেজে উনি তুলে ধরেছেন, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি যেই কথাটি বলে নিচ্ছি, আমিও চাই সঠিক তদন্তের মাধ্যমে মুনিয়া হত্যার বিচার হোক। আসলেই কি এটি হত্যা নাকি আত্মহত্যা? তো সর্বপ্রথম যে কথাটা বলবো, যে এই মুনিয়ার আজকে এই পরিণতির জন্য তার সামনে থেকে পিছনে থেকে যারা যেভাবেই জড়িত ছিল, সঠিক তদন্তের মাধ্যমে অপরাধ সঠিক শাস্তি হোক, সেটা আমিও চাই। আর বসুন্ধরা গ্রুপের এমডি আনভির সোবাহান, সে দিনের পর দিন মেয়েটাকে বিয়ের প্রলোভন দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে দিনের পর দিন তাকে ভোগ করে গেছে। সেটারও সঠিক তদন্তের মাধ্যমে বিচার হওয়া উচিত। যে বিয়ে না করে একটা 23 বছরের মেয়েকে উনি, একটা বিবাহিত পুরুষ, এভাবে রাখছে, এটারও বিচার হওয়া উচিত। তবে মেয়ের পরিবারেরও বিচার হওয়া উচিত, যে মেয়ের বোন জেনে শুনে তার বোনকে, বিয়ে হয় নাই, আর একটা বিবাহিত পুরুষ তাকে বাসা ভাড়া করে রাখতেছে, লক্ষ লক্ষ টাকা মেয়েটার পিছনে দেদারছে খরচ করতেছে, লাখ টাকার ফ্ল্যাট ভাড়া করে রাখছে। কেন রাখছে? বিয়ে করে নাই, তার বিবাহিত বউ না, তাহলে কেন রাখছে? আর এদিক দিয়ে মুনিয়ার যেহেতু মা বাবা ছিল না, মেয়েটা এতিম, তার বড় বোনই তার অভিভাবক ছিল, বড় বোন জামাই তার অভিভাবক ছিল। তাদের মনে কি একবারও এই প্রশ্নগুলি আসে নাই? এজন্য মুনিয়ার সামনে থেকে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে কেউ তাকে ভোগ করার জন্য ব্যবহার করে গেছে, কেউ তাকে দিয়ে টাকা ইনকাম করার জন্য ব্যবহার করে গেছে। যে যেভাবেই জড়িত ছিল, সঠিক তদন্তের মাধ্যমে এটার একটা সুষ্ঠু দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমি নিজেও দাবি করি। তো প্রিয় ভাই বোনেরা, চলুন আর কথা না বাড়িয়ে, যিনি বসুন্ধরা গ্রুপকে নিয়ে সাফাই গাইতেছেন এবং মুনিয়ার পরিবারকে নিয়ে সে কী ধরনের তথ্য দিচ্ছেন, আর বসুন্ধরা গ্রুপকে নিয়ে উনি কী তথ্য দিচ্ছেন, চলুন আমরা ওনার ভিডিও ক্লিপটি দেখে নেই। সত্য মিথ্যা আপনারাই বিচার করবেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টে জানাবেন। আপনারা বাংলাদেশের 84,000 গ্রাম বাংলার মানুষকে বলবো, আমার সোনার বাংলাদেশের যে সমস্ত ভাই বোনেরা প্রবাসে অবস্থান করতেছেন তাদেরকে বলবো, প্রত্যেকের প্রতি আমার অন্তরস্থল থেকে, যুক্তরাজ্য থেকে ভালোবাসা অকৃত্রিম এবং শ্রদ্ধার সাথে আমি এই কথাগুলি জানাচ্ছি, যে আপনারা হুট করে একজন সম্পর্কে মন্তব্য করে, সে উচ্চবিত্ত, সে একজন রাজনৈতিক নেতা, পট করে তার বিরুদ্ধে অবস্থান নেন। প্রত্যেকটি মিডিয়া যে ওকে মেরে ঝুলায় রাখা হয়েছে, ফ্যানের সাথে বাইন্ধে রাখা হয়েছে, এ করা হয়েছে, তা করা হয়েছে, একবারও কিন্তু বলেননি যে তর্কশাস্ত্রে যুক্তিবিদ্যায় পড়ে এসেছি যে কারণ ছাড়া দুনিয়ায় কোনো কার্য ঘটে না। তাহলে আজ এই মেয়েটার লাশ কেন ফ্যানের সাথে ঝুলবে? তার কারণটা কি? ওই কারণটা আইনের কাজ হইতেছে উদ্ঘাটন করা, তারপরে বিচার কার্য সমাধান করে বিচার বিভাগ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা, যারা প্রবাসে আছেন তাদেরকেও বলবো, আপনারা সঠিক তথ্য আগে জানবেন। যেমন মিন্নির কথা যখন আমি বলেছিলাম যে মিন্নি এই খতরনাক, সিআইডির রিপোর্ট, সিআইডি যখন এই তদন্ত শুরু করবে এবং সিআইডি রিপোর্টে সব বেরোয় আসবে, মিন্নির কিন্তু ঠিকই ফাঁসি হয়ে গেছে। আমাকে তখন অনেকে গালিগালাজ করছিলেন যে আমি সন্ত্রাসকে মদত দেই, আমি সন্ত্রাসের পক্ষে কথা বলি, কিন্তু না, একটি কারণ ছাড়া দুনিয়ায় কোনো কার্য ঘটে না। সূর্য
আকাশে উদিত হয়, আলো আসে। সূর্য উদিত না হইলে আলো আসতো না, অন্ধকার থাকতো। বিষয়টা বুঝতে হবে। আজ এই বসুন্ধরা গ্রুপ, এত বড় একটা গ্রুপ, বাংলাদেশের দেশ বিদেশের কাছে পরিচিত, সুপরিচিত, স্বনামধন্য একটি, এবং এই করোনা চলাকালীন অসংখ্য অনুদান দিয়েছে এই ম্যানেজিং ডিরেক্টর। সেও তো রক্ত মাংসের শরীর, তার সাথে কারোর সাথে প্রেম পরিণয় হতে পারে, এটা স্বাভাবিক, এটা হতে পারে। এটা মানুষ হয়ে আমরা জন্মগ্রহণ করেছি। পশু পাখি প্রেম করে, আর মানুষ করবে না কেন? পশু পাখির মধ্যেও প্রেম আছে কিন্তু। তাহলে কিন্তু ফ্যানের সাথে কেন ঝুলবে না? তারা এই মেয়েটার পূর্বের ইতিহাস জানেন আগে, যে সে কি করে আসছে। এমন কোন ঘটনা মানে মেয়েদের জীবনে ঘটে যায়, আর সেই ঘটনা রটনায় পরিণত হয়ে অধিকাংশ মেয়েদের ফুলের মতো জীবন এইভাবে ঝরে গিয়েছে। ভুল পথে যদি একবার পা দেয়, ছিলিপ কেটে যায়। আমি প্রত্যেক সময় এই জন্য বলি, আমি অধিকাংশ ক্ষেত্রে দেখেছি, বিভিন্ন নিউজে এসছে, আমাদের বাংলাদেশের স্বনামধন্য পরিবারের মেয়েরা, সুন্দরী সুন্দরী মেয়েরা, অনেকে পড়ালেখা করতে যেয়ে তারা এই দেহ ব্যবসার সাথে জড়িত হয়ে যায়। তারা হোটেলে যায়, কেউ যায় দেহের চাহিদা মেটাইতে, কেউ যায় টাকা ইনকামের জন্য। কিন্তু তাদের স্বনামধন্য পরিবার, কারো বাবা দেখা যাচ্ছে গভর্নমেন্ট অফিসার, কারো বাবা দেখা যাচ্ছে ব্যবসা করে, তারা কিন্তু জানে না বাপ মারা যে এরা কি করতেছে। আর যখনই একটা হোটেলে বা কোনো জায়গায়, যে আবাসিক হোটেলে এই ধরনের অসংখ্য ঘটনা ঘটেছে, বাংলাদেশে ঘটনা ঘটে যায়, যখন লাশ উদ্ধার হয়, তখন ওই মেয়ে হয়ে যায় ফুলের মতো পবিত্র, আর যে থাকে সেখানে জড়িত যারা, তারাই দেখা যাচ্ছে যে দোষী সাব্যস্ত হয়ে তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়। বিষয়টা তা না। আইন শৃঙ্খলা বাহিনীকে আমি আকুল আবেদন করব, আমি অনেক শ্রদ্ধার সাথে ওনাদেরকে বলবো যে এই বিষয়গুলি, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ ইনভেস্টিগেশন করে আগে দেখতে হবে। আর আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের বাংলাদেশের মানুষের একটা মেনিয়া হয়ে গিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই আইন শৃঙ্খলা বাহিনীর দোষ দেই আমরা, এবং আমরা বলে থাকি ও টাকা দিলে সব ঠিক হয়ে যাবে। না, টাকায় সবকিছু ঠিক হয় না। টাকায় যদি ঠিক হইতো, মিন্নির ফাঁসি হইতো না। মিন্নির ফাঁসি রায় হয়ে গিয়েছে, কার্যকর হওয়ার জন্য হয়তো বা এটা প্রোটোকল, ল অনুযায়ী, অ্যাকর্ডিং দ্য ল, কিছু সময় হয়তো কালক্ষেপণ হতে পারে, বা আইনের গতিধারায় চলে, আইনের ফাঁকফোকর কিছু হয়তো আছে, যে কারণে এখনো পর্যন্ত ফাঁসি কার্যকর হয় নাই। কিন্তু টাকা, তার বাবা কিন্তু অনেক টাকা ঢালতে চাইছে, কাজ হয় নাই কিন্তু। তাই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর শুধু দোষ দেব না। আইন শৃঙ্খলা বাহিনী, আমি আকুল আবেদন জানাবো, পুঙ্খানুপুঙ্খ ইনভেস্টিগেশন করে। সাধারণ জনগণ পাগল হয়ে যায়, ঘটনা একটা ঘটলেই ও অনেক টাকা পয়সার মালিক, তার পেছনে লাগে। এই যে আমি এখন নিউজে দেখলাম, সেই এই যে সুভাষ সাহেবের ছেলে, যে ম্যানেজিং ডিরেক্টর, যত দোষ সব তার, যত দোষ নন্দ ঘোষের। কিন্তু বিষয়টি তা না। এই যে মেয়েটা, এর এই যে আগে এক স্ত্রী ছিল নিলয়, আপনারা খোঁজ নিয়ে দেখেন যে কুমিল্লায় নিলয় নাম করে এক ছেলের সাথে তার বিয়ে হয়েছিল, ওই নিলয়ের আবার বউ বাচ্চা ছিল। তারপরে আবার সেই ছাড়াছাড়ি হওয়ার পরে একে অধিক অসংখ্য, সে ওখানে রাত্রি যাপন পর্যন্ত করছে হোটেলে, যে সেভাবেও ধরা খাইছে। তাহলে এই ধরনের একটি মেয়ে যে আসছে, ঠিক আছে, এত বড় একজন স্বনামধন্য একটি বাংলাদেশে একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, তাদের সেই যে ম্যানেজিং ডিরেক্টর, তার সাথে পরিণয় হয়েছে, 1 লক্ষ টাকা দিয়ে তাকে ফ্ল্যাট ভাড়া করে রাখছে। এখন সে ফ্যানের সাথে তার লাশ ওখানে পাওয়া গিয়েছে, ফ্যানের সাথে লাশ পাওয়া গিয়েছে। এখন তাকে যে হত্যা করছে না, সে তো ফ্যানের সাথে, সে হয়তো তার সাথে এই ধরনের কোনো মতনৈক্য হয়েছে, নিউজে আসছে। এখন কিছু কিছু কথা বেরোচ্ছে, যেমন ওই যে ফ্ল্যাটে থাকে, ওই ফ্ল্যাটের যে মালিক, বাড়ির মালিক, তাদের ওখানে সে একটি কার্যক্ষেত্রে গেছিল, কি কাজে জানি, সেখানে তার যাওয়া নিষেধ। যে মানুষটা এত টাকা পয়সা স্পেন্ড করে তাকে রাখে, তাহলে তো তার কথা শুনতে হবে। প্রত্যেকটা পরিবারে যে সকল ক্ষেত্রে মেয়ে ছেলেদের এই ধরনের ঘটনা ঘটেছে, ওই মেয়ে ছেলে উচ্ছৃঙ্খল, ওই মেয়ে ছেলে পরিবারের পারিবারিক শৃঙ্খলা মেনে চলে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম। এবং যারা এই ধরনের পারিবারিক শৃঙ্খলা, ডিসিপ্লিন মেইনটেইন না করে উচ্ছৃঙ্খল হয়েছে, তাদের জীবন প্রদীপ এইভাবে নিভে গেছে। একতরফা দোষ দিলে হবে না। তারপরে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রবাসে যারা থাকে, বা এরকম অনেকের ক্ষেত্রে, প্রবাসের ক্ষেত্রে বিশেষ করে, তাদের স্ত্রীরা এরকম পরকীয়া প্রেম করে অনেকে দেখা যায় দেশে গেলেও মেরে ফেলছে। সম্প্রতি গত বছরে 2-3টা ঘটনা এরকম ঘটছে। হাড় ভাঙ্গা খাটুনি খেটে লাখ লাখ টাকা দেশে পাঠায়, সেই টাকা নিয়ে চেহারায় তাস খেলায় বেড়ায়। আর যখনই এই ধরনের হত্যাকাণ্ড ঘটে, ভিন্ন পথে প্রবাহিত করার জন্য একটি আমাদের সমাজের একটা শ্রেণী, তারা মরিয়া হয়ে ওঠে। কেন কেন আমাদের এই সমাজ ব্যবস্থা?
আপনারা সঠিক জানেন আগে। প্রত্যেকটা নিউজে আমি দেখতেছি শুধু তাকেই দোষারোপ করা হইতেছে, সে একটা এত বড় একটা ম্যানেজিং ডিরেক্টর, একটা দেশের জন্য অনেক কিছু করছে এই করোনা চলাকালীন। আমরা জানি, আমরা এগুলা নিউজ, আমরা মিডিয়ার লোক, আমরা জানি তাকে নিয়ে। কিন্তু একবারও বলতেছে না যে এই মেয়েটার পরিচয় কি, এই মেয়েটার মানে পূর্বের ইতিহাস কি, হিস্ট্রি টানো, তাকেও বলে না। আমি বলতেছি লন্ডন থেকে। এবং এই মেয়ে পাক্কা খতরনাক। এ একটা ভ্রাম্যমান প্রস্টিটিউট ছিল, পতিতা। অসংখ্য ছেলের সঙ্গে বিছানায় গিয়েছে এই মেয়ে। এই মেয়ের জীবন প্রদীপ কেন নিভে যাবে না? আর এই মেয়ে যখন এগুলি সব জানাজানি হয়ে গেছে, সবকিছু তার সাথে বনিবনা হয় নাই, অভিমান করে সে হয়তো কই তার যে দেহের যে পরীক্ষা, তার যে মেডিকেল রিপোর্ট, সুরতহাল রিপোর্টে সবকিছু বেরোয় আসছে। তার শরীরে কোনো দাগও নাই যে দস্তাদস্তি করে একজনকে মারতে গেলেও তো তার শরীরে বিভিন্ন জায়গায় দাগ থাকবে। সে সুন্দরী, মাকাল ফলের মতন চেহারা, তার একটা আছর দিলে সেখানে লাল একটা রক্তের মতন দাগ হয়ে যাবে। তার শরীরে কোনো জায়গায় কোনো চিহ্ন নাই, দাগ নাই, শুধু রশি দিয়ে সে ঝুলছে, তার গলার সাইডে একটা দাগ। সুরতহাল রিপোর্টে এগুলি বেরোয় আসছে। তাহলে এই মেয়ে, এই যে মিন্নির ঘটনা বললাম, মিন্নি স্বামীর সাথে বিয়ে হওয়ার পরেও সে পরকীয়া এই ধরনের কাজ চালাইতো, অবৈধ কাজ চালাইতো। তা এই ধরনের আমাদের বাংলাদেশের পুরুষ শাসিত সমাজে যতই নারী স্বাধীনতা হোক, আগের মানুষ যারা আছেন একটু মুরব্বী টাইপের, এত ধরনের খতরনাক ঘটনা আগে আমাদের দেশে ঘটে নাই। কারণ নারীর এত স্বাধীনতা ছিল না। এখন নারীর স্বাধীনতা আসছে। নারী এখন পর্দা ব্যবহার না করে উন্নাটা গলায় পেঁচায় রাখে, বুকটা উদম গায়ে এরকম খাড়ানো থাকে, মানে বক্ষ প্রদর্শন যাকে বলে, কাসাংশ দিয়ে এখন রাস্তা দিয়ে হেঁটে যায়। এটাই হচ্ছে আমাদের সামাজিক ব্যবস্থা আর নারী স্বাধীনতা। কিছু বলতে গেলে মেয়েকে অপদস্থ করা হয়েছে, নারী নির্যাতন মামলা, পুরুষ নির্যাতন মামলার কথা কিন্তু কেউ বলে না। আমাদের সমাজে অহরহ পুরুষকে নির্যাতন করা হইতেছে, মানসিকভাবে, দৈহিকভাবে। সেই পুরুষ নির্যাতনের কথা কেউ কখনো বলে না। আর আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল, নারীবাদী লেখিকা যারা, আপনারা কোথায়? আমাদের মিডিয়ার লোকজন, যারা প্রভাবশালী মিডিয়ার লোকজন, তারা কেন সত্য উদ্ঘাটন করেন না, সত্যের পক্ষে কথা বলেন না? কেন চুপ? আজকে আমাদের দেশের রাজনৈতিক নেতারা, বড় বড় বাগা নেতারা, কেন আজ এইগুলো টাইম লাইনে আপনারা কথা বলেন? ভাই বোনেরা, এই ভদ্রলোকের কথাগুলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভ কামনা রইল। আল্লাহ হাফিজ।